গ্যাংটক সিকিমের বৃহত্তম শহর ও রাজধানী। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা ৫,৪১০ ফুট বা ১৬৫০ মিটার। আর এই গ্যাংটকই হল সিকিমের সকল শহরে যাতায়াতের কেন্দ্রস্থল। আমার সিকিম দার্জিলিং ভ্রমণ সিরিজে আমি দেখিয়েছি বাংলাদেশ থেকে আমি কিভাবে গ্যাংটক এসেছিলাম। যারা আমার প্রথম পর্ব দেখেননি তাদের জন্য এই ভিডিওর আই বাটন আর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকলো, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর আমার আজকের পর্ব সাজানো হয়েছে এই গ্যাংটককে ঘিরে। একদিনে গ্যাংটকের যতটুকু সাইট সিইং করা যায় তার পুরোটাই দেখাবো আজ। সো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে আপনাদের সবাইকে নিয়ে শুরু করি আমার গ্যাংটকের লোকাল সাইট সিইং। হাই ভিউয়ার্স, গ্যাংটক থেকে সবাইকে শুভ সকাল। আজ 10 এপ্রিল, ঘড়িতে এখন বাজে সকাল 8টা। যদিও 1 ঘন্টা আগে সবাই ঘুম থেকে উঠেছি, সবার রেডি হওয়া অলমোস্ট ডান। এখন রুম থেকে বের হব, অর্থাৎ হোটেল থেকে বের হয়ে প্রথমেই সকালে নাস্তা করব এবং তারপর বের হব গ্যাংটকের সাইট সিইং করতে। হোটেল থেকে নেমে হোটেলের কাছের একটা রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তায় আমরা খাই তাওয়া রুটি, সবজি আর ডিম। 4 পিস রুটি আর সবজি একসাথে প্যাকেজ মূল্য 60 রুপি করে, আর ডিমের অমলেটের মূল্য 30 রুপি। খাবারের টেস্ট ভালোই বলা চলে, অন্তত ভাতের থেকে ভালো লেগেছে। এখানে বলে রাখা ভালো, গ্যাংটকে 1 লিটার বা হাফ লিটার জলের বোতল পাওয়া যায় না, শুধুমাত্র 2 লিটার পাওয়া যায়। গ্যাংটকের সাইট সিইং করার জন্য আমরা আমাদের হোটেলের ম্যানেজার দাদা বিট্টু দাদার সাথে কথা বলেছি। উনি 2000 টাকা একটি গাড়ি ঠিক করে দিয়েছেন মোটামুটি সারাদিনের জন্য ঘোরার জন্য। আমরা 10 থেকে 11টা, খুব সম্ভবত দাদা 11টা স্পট আমরা আজকে ঘুরে বেড়াবো। প্রথমেই ড্রাইভারের সাথে পরিচিত হব। ড্রাইভার দাদা, আপনার নামটা বলবেন প্লিজ। নাম? সুবমান। তো সুবমান দাদার কাছে আমরা শুনবো যে আমরা আজকে কি কি ঘুরে বেড়াবো। একবার প্রথম থেকে বলবেন। हम लोग आज फुल डे साइट सीइंग कर रहे हैं। हम लोग पहले पॉइंट जा रहे हैं, हम लोग रोपे जा रहा है। उसके बाद रोपे के बाद हम लोग म्यूजियम जा रहे हैं। म्यूजियम के बाद हम लोग छितेन स्तूपा जा रहा है। उसके बाद हम लोग निकल रहे हैं बनजाखे वाटरफॉल्स, गुंजंग मोनास्ट्री, टाशी व्यू पॉइंट, लासो वाटरफॉल्स, प्लांट कंजर्वेटरी सेंटर, गणेश टॉक, फ्लावर एग्जीबिशन सेंटर एंड ये हनुमान टॉक। लास्ट होচ্ছে हनुमान टॉक। हनुमान टॉक ये आपको ये फुल डे साइट सीइंग में आता है। এই সবগুলো করতে আমাদের কত সময় লাগবে, মানে কয়টার মধ্যে আমরা ফিরে আসতে পারবো আনুমানিক? ये आपको शाम को 3 बज जाएगा, क्योंकि गैंगटॉक में 3 टाइप्स का लोकल साइट सीइंग है। फर्स्ट है आपको 7 पॉइंट लोकल साइट सीइंग है, और सेकेंड है आपको 10 पॉइंट्स है, एंड थर्ड ये फुल डे आज हम लोग कर रहे हैं ये फुल डे लोकल साइट सीइंग। ओके थैंक यू। ओके সুকমান দাদার ট্যাক্সিতে করেই আমরা রওনা হচ্ছি গ্যাংটকের লোকাল সাইট সিইং করার জন্য। গ্যাংটকে আমরা আমাদের সাইট সিইং শুরু করে ফেলেছি। আমরা প্রথমেই যাব রোপওয়েতে দাদা। রোপে আচ্ছা, রোপওয়ে এখান থেকে কত কিলোমিটার? 2 কিলোমিটার। 2 কিলোমিটার। কত সময় লাগবে যেতে? 25 মিনিট সামথিং। গ্যাংটকের যে রোপওয়ে রয়েছে এটা গ্যাংটকের শহরের ভিতরেই অবস্থিত। এমজি মার্গ থেকে 2 কিলোমিটার দূরে এর অবস্থান, আর আমরাও 15 মিনিটের মধ্যেই এর কাছে পৌঁছে গেলাম। কাউন্টারের সামনেই টিকিটের মূল্য লেখা আছে। 3 বছরের নিচ পর্যন্ত শিশুদের টিকিট লাগে না, 3 থেকে 5 বছর পর্যন্ত লাগে 81 রুপি করে, আর 5 বছরের উপরে যারা তাদের টিকিট মূল্য 153 রুপি। আর এই রোপওয়ে ওঠার সময় হচ্ছে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। রোপওয়ের কেবল কারে আমাদের জার্নি শুরু হলো। দড়িতে ঝুলে ঝুলে আমরা যাচ্ছি গ্যাংটক শহরের উপর দিয়ে। পাখির চোখে পুরো গ্যাংটক শহরকে দেখতে চাইলে এই রোপওয়ের কোনো বিকল্প নেই। 2 পাশে বড় বড় পাহাড়, আর তারই মাঝখানে গ্যাংটক শহর। কেবল কার থেকে নিচের দালান কোঠা, রাস্তাঘাট আর গাড়িগুলোকে দেখতে বেশ লাগছিল, আর দূরের ওই মেঘে ঢাকা পাহাড়গুলো দিচ্ছিল এক স্বর্গীয় অনুভূতি।
এই রোপওয়ের পথ কিন্তু খুব একটা বড় নয়, মাত্র 935 মিটার, অর্থাৎ 935 মিটার গিয়ে আবার ফেরত আসে। এই রোপওয়ে যাত্রা করার সময় দর্শনার্থীরা পুরো গ্যাংটক শহরের একটা মনোরম দৃশ্য দেখতে পারেন। আমাদের প্রথম স্পট দেখা শেষ, অর্থাৎ রোপওয়ে থেকে নেমে আবার আমরা গাড়িতে উঠেছি। রোপওয়ের ভাড়া লাগলো হচ্ছে জনপ্রতি 153 রুপি করে, আমাদের 4 জনের লেগেছে 612 রুপি। এবার আমরা যাচ্ছি দ্বিতীয় স্পটের দিকে। দাদা, দ্বিতীয় স্পট কোথায় এবং নাম কি দ্বিতীয় স্পটের? আমাদের মিউজিয়াম। আচ্ছা, কত সময় লাগবে এখান থেকে যেতে? এখানে নজদিকি, খুব কাছেই। হ্যাঁ, কাছে। আচ্ছা, রোপওয়ে থেকে নেমে মাত্র 5 মিনিট গাড়িতে ভ্রমণ করে আমরা আমাদের দ্বিতীয় স্পটে চলে এলাম। আমরা এলাম নামগ্যাল মিউজিয়ামে। কাউন্টার থেকে জনপ্রতি 25 রুপি করে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। মিউজিয়ামের শুরুতেই রয়েছে গুরু পদ্মাসম্ভবার একটি মূর্তি। আর এই হলো মিউজিয়াম। আমরা বাইরে জুতা রেখে ভিতরে প্রবেশ করলাম। আমরা নামগ্যাল মিউজিয়ামে ঘুরে দেখলাম ভিতরে, কিন্তু ভিতরে ক্যামেরা অ্যালাউড না, পাশাপাশি ফোনও নেওয়া যায় না। আমরা ফোন অফ করে, ক্যামেরা অফ করে ভিতরে প্রবেশ করেছি এবং দেখেছি বিভিন্ন ধরনের জিনিসপত্র। আমার বন্ধু পলাশ বলবে আমরা কি কি দেখলাম। আমরা দেখেছি ভিতরে বৌদ্ধ ধর্মের বিভিন্ন মূর্তি, আচ্ছা, তারপর তাদের ব্যবহার্য জিনিসপত্র, তালপত্র লিখিত গ্রন্থ আর গ্রন্থ, তারপর সুতার কাজ করা বিভিন্ন পেইন্টিং, তারপরে বিভিন্ন ধরনের মুখোশ দেখলাম, বুদ্ধদের স্ট্যাচু, তারপর একটা ঘন্টাও মনে হয় আছে। হ্যাঁ, ঘন্টা জাতীয় এবং পুরনো দিনের বেশ আগের অনেকগুলা ক্যামেরা। ভালোই লাগলো। এবং মিউজিয়ামটা ছোট হলেও খুব সাজানো গোছানো এবং সুন্দর, এটা বলতে হবে। তাহলে যে কেউ আসতে পারে এই মিউজিয়ামটা, নিট এন্ড ক্লিন। আপনারা আসতে পারেন, খুব ভালো লাগবে আশা করি। নামগ্যাল মিউজিয়াম দেখে আমরা তার সাথে আরেকটি স্পট রয়েছে, একটা স্ট্যাচুর মতো দেখা যাচ্ছে, সেদিকে যাচ্ছি। এখানে কোনো টিকিট নাই, মানে টিকিট লাগে না। নামগ্যাল মিউজিয়ামের সাথেই রয়েছে আমাদের গ্যাংটক সাইট সিইং এর তৃতীয় স্পট, যার নাম হচ্ছে দোরদুল চোরতেন স্তূপা। এটি মিউজিয়াম থেকে 500 মিটার উপরে অবস্থিত। দোরদুল চোরতেন হল ভারতের সিকিম রাজ্যের গ্যাংটকের একটি স্তূপা। স্তূপাটি 1945 সালে তিব্বতীয় বৌদ্ধ ধর্মের নিংমা আদেশের প্রধান ট্রুলশিক রিনপোচে তৈরি করেছিলেন। এই স্তূপার ভিতরে দর্জি ফুরবা, কাঙ্গিওর মানে পবিত্র বই এবং অন্যান্য ধর্মীয় বস্তুর একটি সম্পূর্ণ সেট রয়েছে। স্তূপাটির চারপাশে 108টি মণিলাকর বা প্রার্থনার চাকার রয়েছে, যা লোকেরা ক্রমাগত ঘোরাতে থাকে। এবং স্তূপাটির একপাশে একটি ঘর আছে, যেখানে ভক্তরা তাদের প্রয়াত পূর্বপুরুষদের জন্য প্রদীপ জ্বালান। এখানে আরো 2টি ছোট স্তূপা রয়েছে, যেখানে আদেশের প্রধানের মূর্তি আছে। এই স্তূপার নিচের দিকে একটি মঠ ও এখানে পড়াশোনা করতে আসা ভিক্ষুদের আবাসস্থল রয়েছে।
দর্দুল চোরতেন স্তূপা দেখে আমরা রওনা হচ্ছি গ্যাংটকের সবচেয়ে বড় স্পট বানজাকরি ওয়াটারফলস দেখতে, যেটা এখান থেকে প্রায় 8 কিলোমিটার দূরে, আর আমাদের যেতে সময় লাগলো 20 মিনিটের কাছাকাছি। বানজাকরি ওয়াটারফলস দেখার জন্য আমাদের টিকিট নিতে হলো। টিকিটের মূল্য জনপ্রতি 50 রুপি করে। এই মুহূর্তে আমরা আছি বানজাকরি ওয়াটারফলসে। আমার সাথে রয়েছে আমাদের গাড়ির ড্রাইভার সুকমান দাদা। সুকমান দাদারও একটা ইউটিউব চ্যানেল আছে, সেটার লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। দাদা সিকিমের যে বিভিন্ন টুরিস্ট স্পট রয়েছে সেগুলো নিয়ে ভিডিও বানান। আর এই হলো বানজাকরি ওয়াটারফলস। এটা গ্যাংটকের লোকাল সাইট সিইংগুলোর মধ্যে অন্যতম বড় একটা স্পট। খুব বেশি উপর থেকে না পড়লেও প্রবল ধারায় জল নিচে গড়িয়ে পড়ছে। এই জলপ্রপাতের একটা সুবিধা হলো এটার খুব কাছাকাছি পর্যন্ত যাওয়া যায়। তবে একটু দূরে গিয়ে নিচে নেমে এই ফলসকে দেখতে দারুণ লাগে। ভেতরে অনেকটা জায়গা নিয়ে পার্কের আদলে এই স্পটটি তৈরি করা হয়েছে। ওয়াটারফলসের পাশে ওয়াটারফলস ছাড়াও বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে। এর মধ্যে একটি হলো রক ক্লাইম্বিং, দড়ি ধরে ধরে পাহাড়ের উপরে ওঠার জন্য বেশ কিছু সেফটি গার্ডও আছে। টিকিট কেটে এইসব অ্যাক্টিভিটিগুলো খুব সহজেই উপভোগ করা যায়। क्लाइम करके जाना है इधर से, आपको उधर से रैपलिंग करके आना है। पर पर्सन 300 रुपीज़। ओके, कितना रुपये लगेगा ये करने के? 200 1। कॉम्बाइन में हाँ, आपको ये टायर से आगे उधर से जाना होगा। ये दोनों मिल के 200 रुपीज़। कॉम्बाइन। এখানে জিপ লাইনিং করার ব্যবস্থাও আছে। নিচ থেকে 200 রুপি দিয়ে টিকিট কেটে ওয়াটারফলসের পাশের সিঁড়ি দিয়ে উপরে উঠে সেফটি বেল্ট পরে শুরু হলো এক্সাইটিং জিপ লাইনিং। এছাড়াও এখানে শিশুদের জন্য বিভিন্ন রাইড আর একটা সুইমিং পুলও রয়েছে। तो गाइस अभी हम लोग निकल रहे हैं बकथांग वाटरफॉल्स। बकथांग वाटरफॉल्स। बकथांग वाटरफॉल्स में थोड़ा पानी कम है अभी का, 1-2 दिन में पानी इतना बड़ा हो जाएगा, पर अभी का लेटेस्ट सिचुएशन थोड़ा पानी कम है। आप लोग देख सकते हैं, आप यहाँ से आपको 15 to 20 मिनट्स में हम लोग पहुँचने वाला है बकथांग वाटरफॉल्स। গ্যাংটকে আসার আগে আমাদের সকলের মনে যে প্রশ্নটা সবচেয়ে বেশিবার এসেছে সেটা হচ্ছে গ্যাংটকে ঠান্ডা কেমন। কারণ হচ্ছে আমরা কেমন শীতের কাপড় আনবো সেই বিষয়ে সবাই কনফিউজড ছিলাম। তো আজ হচ্ছে 10ই এপ্রিল, আমরা সকাল থেকেই বের হয়েছি, প্রত্যেকেরই পরা পলো টি শার্ট আর টি শার্ট। খুব একটা ঠান্ডা লাগছে না, তবে যতটুকু লাগছে সেটা আরামদায়ক। কি বলো বন্ধুরা? মানে এই পোলো শার্ট টি শার্ট পরে খুব আরামে আমরা ঘুরতে পাচ্ছি। আমি দাদাকে প্রশ্ন করব যে এখানে গ্যাংটকে কখন ঠান্ডা বেশি থাকে, কোন কোন মাসে? दिसंबर और जनवरी। আর ফেব্রুয়ারিতে কেমন থাকে? ফেব্রুয়ারি মার্চ से तो गर्मी का स्टार्ट हो जाएगा। আচ্ছা, ফেব্রুয়ারিতে বেশি হ্যাঁ, থাকে, ফেব্রুয়ারি পর্যন্ত ঠান্ডাটা বেশি থাকে। হ্যাঁ। আর মার্চ, এপ্রিল, মে, জুন এগুলো কি গরমের সময়? হ্যাঁ, গরমের। তখন তো আমরা এরকম টি শার্ট, পোলো শার্ট এগুলো পরে ঘুরতে পারবো, কোনো সমস্যা নেই। আর যদি ওই লাচুং যেতে চাই, ইয়াংথাম ভ্যালি যেতে চাই, সেক্ষেত্রে একটা জ্যাকেট প্রয়োজন, ওইখানে ঠান্ডা একটু বেশি। अभी तो लाचुंग पे तो बहुत ठंडा है, वहाँ तो जैकेट लेना ही पड़ेगा। पर ये गैंगटॉक में थोड़ा अभी क्या है, गर्मी का मौसम है, चल रहा है अभी।
15 মিনিটের মধ্যে আমরা আরও একটা ওয়াটারফলসের সামনে চলে আসতাম, যার নাম বাকথাং ফলস। গ্যাংটকে বেশ কয়েকদিন বৃষ্টি না হওয়ার কারণে ফলসে জলের ধারা বেশ কম। তবে এখানকার স্থানীয় লোকদের কাছে জানতে পারলাম বর্ষা চলে আসলে এখানে জলের প্রবাহ অনেকটা বেড়ে যাবে। এইখানে চাইলে আপনি 100 রুপির বিনিময়ে এইখানকার স্থানীয় পোশাক পরে ছবি তুলতে পারবেন। ফলসের কাছে কিছু দোকানপাটও আছে, সেখান থেকে দরদাম করে চাইলে কিছু জিনিসপত্র কিনে নিতে পারেন। এখানেও জিপলাইনিং ও রকলাইনিং করার ব্যবস্থা রয়েছে। क्या है जिप लाइन है हाँ, ये जिप लाइन है, ये रॉक लाइन है। रॉक लाइन 200 रुपी पर पर्सन और जिप लाइन 100 रुपीस। 100 रुपीस। ओके, थैंक यू। বাকথান ফলস থেকে 1.5 কিলোমিটার দূরত্বে অবস্থিত গুঞ্জান মনেস্ট্রিতে আসতে আমাদের সময় লাগলো 10 মিনিট। এইটা হচ্ছে গুঞ্জাং মনেস্ট্রির গেট, আর সামনে ওই যে টিকিট কাউন্টার দেখা যাচ্ছে। প্রাপ্তবয়স্কদের জন্য এখানে টিকিট মূল্য 10 রুপি করে, আর 10 বছরের নিচে যাদের বয়স তাদের জন্য ফ্রি। যাই হোক, জনপ্রতি 10 রুপি করে টিকিট কেটে আমরা মনেস্ট্রির দিকে এগিয়ে চললাম। এই পথে অনেকটা নিচে নেমে আমরা গুঞ্জান মনেস্ট্রিতে প্রবেশ করলাম। গ্যাংটকের এসএনটি বাসস্ট্যান্ড থেকে 8 কিলোমিটার দূরে তাসি ভিউ পয়েন্টের কাছে গুঞ্জাং মনেস্ট্রির অবস্থান, এবং এর অবস্থান 6066 ফুট উচ্চতায়, এবং এটি গ্যাংটকের বিখ্যাত মঠগুলোর মধ্যে একটি। এখানে সন্ন্যাসী ছাত্রদের তিব্বতী ভাষা এবং ইংরেজির সাথে সন্ন্যাস শিক্ষা দেওয়া হয়। মঠের ভিতরে একটি বিশাল বুদ্ধ মূর্তি রয়েছে, আর এটি খোলা থাকে সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত। গুঞ্জাং মনেস্ট্রির সাথেই রয়েছে তাসি ভিউ পয়েন্ট। এই সিঁড়িগুলো বেয়ে উপরে উঠলে দেখা মিলবে ভিউ পয়েন্টের। এটাই মূলত তাসি ভিউ পয়েন্ট, আর এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার খুব ভালো ভিউ পাওয়া যায়। তবে এখানে আসার সাথে সাথেই আকাশ মেঘে আচ্ছন্ন হয়ে যায় আর বৃষ্টি পড়তে শুরু করে, তাই আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি। ভিউ পয়েন্টের এই ভবনের ভিতরে বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। এর মধ্যে শোপিস, বিভিন্ন মূর্তি, মুখোশ, ব্যাগ, বাসনকোসন ইত্যাদি উল্লেখযোগ্য। ভবনটির পিছনের দিকে রয়েছে একটি ওয়াকিং ওয়ে, কিন্তু বৃষ্টির জন্য আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারিনি, তাই ফিরে যাই আমাদের গাড়িতে। গুঞ্জাং মনেস্ট্রি আর তাসি ভিউ পয়েন্ট দেখা শেষ করে এবার আমরা এগুচ্ছি প্ল্যান্ট কনজারভেটরি দেখতে। আর পথে পড়বে লাসা কি ওয়াটারফলস, ওইখানে হয়তো পানি কম আছে। লাসা ওয়াটারফলস আমরা গাড়ি থেকে দেখবো, আর এটা দেখে চলে যাব প্ল্যান্ট কনজারভেটরি। প্ল্যান্ট কনজারভেটরি যেতে কত সময় লাগবে? आपको 15 to 20 मिनट्स लगेगा, মানে 15 থেকে 20 মিনিট লাগবে। আর কত কিলো দূর হবে এখান থেকে? কত কিলোমিটার? 2 কিলোমিটার আগে। এটা হচ্ছে লাসা ওয়াটারফলস। প্ল্যান্ট কনজারভেটরি যেতে পথেই পড়লো, তবে বর্তমানে ফলসে পানির প্রবাহ নেই, শুকনো হয়ে আছে, তাই আমরা আর নিচে না নেমে পরবর্তী স্পটের দিকে এগিয়ে যাই। প্ল্যান্ট কনজারভেটরি পৌঁছাতেই বৃষ্টি অনেক বেড়ে গেল, তাই বৃষ্টিকে সঙ্গে নিয়েই আমরা ভিতরে ঢুকলাম। এখানে প্রবেশের টিকিট মূল্য জনপ্রতি 20 রুপি করে। এই ওয়াকিং ওয়ে ধরে অনেকটা ভিতরে যাওয়া যায়, আর হাঁটার সময় রাস্তার দুই পাশে পড়বে বিভিন্ন প্রজাতির গাছ।
প্ল্যান্ট কনজারভেটরিতে যখন আমরা পৌঁছেছি তখন বৃষ্টি অনেক বেড়ে গিয়েছিল, কাজেই আমরা পুরোটা ঘুরে দেখিনি। সামনে থেকে যতটুকু পেরেছি বৃষ্টির মধ্যেই ঘুরে দেখেছি। এবার আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি দাদা? গণেশটক। আর গণেশটক এখান থেকে কত কিলোমিটার দূরে হবে? यहाँ से 3 किलोमीटर आगे। 3 কিলোমিটার। যেতে কতক্ষণ লাগবে? टाइम 5 मिनट समथिंग। 5 মিনিটস, খুব কাছে তাহলে এখান থেকে। গণেশটকের মন্দিরের গেটের সামনের ঘণ্টা বাজিয়ে আমরা উপরে উঠতে শুরু করলাম। ওঠার পথে এক জায়গায় জুতা রাখার ব্যবস্থা আছে, আছে হাত ধোয়ারও ব্যবস্থা। মন্দিরের সাথেই রয়েছে একটা গিফট শপ, যেখান থেকে বিভিন্ন জিনিসপত্র কিনতে পারবেন, আর প্রত্যেকটা জিনিসের গায়ে মূল্য লেখা আছে। মূল মন্দিরের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা নিষেধ, তবে মন্দিরের পাশের জায়গাগুলোতে ছবি ও ভিডিওগ্রাফি করা যায়। আর মন্দিরটি সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। গণেশটক দেখে এবার আমরা চলেছি হনুমানটক দেখতে। গণেশটক থেকে হনুমানটকের দূরত্ব প্রায় 4 কিলোমিটারের মতো। হনুমানটক পাহাড়ের অনেকটা উপরের দিকে অবস্থিত, তাই এই পথ দিয়ে অনেকটা পাহাড়ের উপরে উঠতে হলো। আর হনুমানটক পৌঁছাতে আমাদের সময় লাগলো 15 মিনিটের মতো। ওই উপরে হনুমানটক মন্দির, আর এদিকটাতে রয়েছে জুতা রাখার স্থান। মূল মন্দিরটি 7200 ফুট উচ্চতায় অবস্থিত। এই রকম অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, আর সিঁড়ির কিছু ধাপ পরপরই রয়েছে প্রচুর ঘন্টা, যেগুলো বাজিয়ে বাজিয়ে আমরা উপরে উঠতে থাকলাম। মন্দিরের পেছনের এই জায়গাটি বেশ চমৎকার। এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউ পাওয়া যায়, তবে বৃষ্টির জন্য আমরা তা দেখতে পারিনি। এটাই হচ্ছে মূল মন্দির, আর তার পাশে আরো একটা মন্দির রয়েছে। মূল মন্দিরের পাশে একটি ঘরের দেওয়ালে রামায়ণের বিভিন্ন ঘটনার চিত্রায়ন করা আছে। আমাদের গ্যাংটক সাইট সিইং এর আজকের শেষ সাইট সিইং করতে যাচ্ছি। যে স্পটটি দেখতে যাচ্ছি সেটি হচ্ছে ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার, যেটা হনুমানটক থেকে 6 কিলোমিটার দূরে। আর যেতে সময় লাগবে আমাদের 15 মিনিটের মতো। ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টারে প্রবেশের টিকিট মূল্য জনপ্রতি 20 রুপি করে। ভেতরে বিভিন্ন প্রজাতির ফুল রয়েছে, যা আপনার মনকে নিমিষেই ভালো করে দেবে। তবে এই ফুল কোনো অবস্থাতেই ছেঁড়া যাবে না। উপরে কাচের তৈরি একটি ছাদ আছে, তাই বাইরে বৃষ্টি হলেও বোঝা যাচ্ছে না।
ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার দেখার মাধ্যমে গ্যাংটকের আজকের দিনের আমরা সাইট সিইং দেখা শেষ করেছি। আর এই পুরো ট্রিপ জুড়ে আমাদের সাথে ছিলেন সুকমান দাদা, অর্থাৎ সুকমান দাদার গাড়িতে করেই আজকে আমরা গ্যাংটকের সম্পূর্ণ সাইট সিইং করতে পেরেছি, মানে একদিনে যতটুকু করা যায়। তো আপনারা যারা আমার এই ভিডিও দেখে গ্যাংটক এসে গ্যাংটকের আমার মতো করে সাইট সিইং করতে চান, তারা এই সুকমান দাদার গাড়িতে করে গ্যাংটকের সাইট সিইং করতে পারেন। তাতে করে আপনারা নিজেদের সম্পূর্ণ সিকিউর ফিল করবেন, পাশাপাশি এই সুকমান দাদা আপনাদের প্রত্যেকটা স্পট ঘুরে বেড়াতে পর্যাপ্ত সহযোগিতা করবেন এবং আন্তরিকতার সাথে সময় দিয়ে থাকবেন। যাই হোক, এখন এখান থেকে আমরা সরাসরি চলে যাব গ্যাংটকের লালবাজার মার্কেটের সামনে, যেখানে আমরা দুপুরের খাওয়া দাওয়া করব, পাশাপাশি কিছু শপিং করার চেষ্টা করব। দাদা, এখান থেকে লালবাজার মার্কেট কত দূরে? यहाँ से आपको लाल बाजार मार्केट 2 किलोमीटर आगे पहुंचने के लिए आपको 5 to 10 मिनट्स लगेगा। মানে 10 মিনিটের মতো লাগবে এখান থেকে যেতে। ওকে দাদা, ধন্যবাদ আপনাকে, সারা দিন আমাদের সময় দিয়েছেন, অনেক সময় দিয়েছেন। আমি আশা করব যে আমার ভিডিও দেখে যারা আসবে তাদেরও আপনি একই ভাবে সময় দিবেন। ওকে ওকে, থ্যাংক ইউ সুকমান দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। সারা দিন ছিলেন আমাদের সাথে। নেক্সট টাইম ফির মিলেंगे। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ দাদা, থ্যাংক ইউ। ঘড়িতে বাজে বিকাল 4টা। আমরা গ্যাংটকের 11টি স্পট কভার করে নেমেছি এমজি মার্কের কাছে। এখানে দুপুরের খাবার খেয়ে চলে যাব লাল মার্কেটে শপিং করার জন্য। এমজি মার্কের কাছেই দ্য কলকাতা কিচেন নামের এই রেস্টুরেন্টে আমরা দুপুরের খাবার খাই। দুপুরের খাবারে আমরা খাচ্ছি চিকেন থালি। চিকেন থালির মধ্যে আছে ভাত, পাঁপড়, সবজি, আলু ভাজা, আর এটা হচ্ছে আরেক প্রকারের সবজি, আর চিকেন সাথে আছে ডাল। দোকানদার খাবার কেমন হয়েছে? আসলে ভারতীয় খাবারে আমার হচ্ছে মানে শুনে আসতাম যে ওরা নিরামিষ খুব পছন্দ করে বা নিরামিষ। এসে দেখি যে মানে 2-3 দিন ধরে খাচ্ছি, ওরা হচ্ছে আমিষ খাবারটাও নিরামিষ প্রক্রিয়ায় রান্না করে, মানে পেঁয়াজ রসুন ছাড়া যে রান্নাটা এটা করে। তবে আমার মনে হয় ব্যক্তিগত মত, গত 2 দিন আমি যে খাবার খাইলাম ওইটার চেয়ে অনেক বেটার। বিশেষ করে যে পাঁপড়ের টেস্টও লাস্ট যে আমরা রাত্রে খেলাম ওইটার চেয়ে অনেক বেটার। আর আশা করি চিকেন এবং ডাল দুইটাও বেটার হবে, পাশাপাশি সবজিটাও ভালো ছিল, তুলনামূলক ভালো ছিল। গুণগত মানটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে একটু ভালো। পলাশ খাবারের পর আমরা গ্যাংটকের লাল মার্কেটে আসি। সামনের যে লাল বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটাই মূলত লাল মার্কেট। লাল মার্কেটের নিচে পুরোটাই সবজি আর কাঁচামালের দোকান। উপরের দিকে পোশাক, জুতা, ব্যাগ সহ বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়, যা অবিকল আমাদের ঢাকার নিউ মার্কেটের মতো। এখান থেকে জিনিসপত্র কিনতে চাইলে ভালোভাবে দেখে শুনে যাচাই বাছাই করে এবং যথেষ্ট দামাদামি করে কিনবেন, কারণ দোকানদাররা শুরুতেই দাম অনেকটা বেশি চায়। লাল মার্কেট থেকে বের হয়ে লাল মার্কেট যাবার রোডে চলে আসি। সরু রাস্তার দুপাশ জুড়ে প্রচুর দোকানপাট আর প্রচুর মানুষের ভিড়। এর কারণ এখানে কম মূল্যে পোশাক পাওয়া যায়। আমরা যেহেতু পরদিন সকালে নর্থ সিকিমের লাচুংয়ের উদ্দেশ্যে রওনা হব, তাই এখান থেকে জ্যাকেট কিনে নিলাম, কারণ লাচুং, ইয়াংথাম ভ্যালি ও 0 পয়েন্টে প্রচুর ঠান্ডা। লাল মার্কেট রোড থেকে আমরা হাঁটতে হাঁটতে এমজি মার্গে চলে আসি। এখানে বলে রাখা ভালো, আপনি যেদিন নর্থ সিকিম যাবেন তার আগের দিন সকালেই এখানকার বিভিন্ন ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানির সাথে কথা বলে সব ফাইনাল করে রাখবেন। আমরা আমাদের হোটেল ম্যানেজারের সাথে কথা বলে টাকা ও পারমিশনের জন্য সব কাগজপত্র দিয়ে সকালেই সব ঠিক করে রেখেছিলাম। সে সম্পর্কে বিস্তারিত পরবর্তী পর্বে থাকবে। রাতের খাবারে আমরা খাই তাওয়া রুটি, মিক্স ভেজ আর ডিম। খাবারের স্বাদ বেশ ভালো ছিল। রেস্টুরেন্টটি আমাদের হোটেলের খুব কাছেই, 2 মিনিটের হাঁটা পথ। নাম হচ্ছে আপনা পছন্দ ধাবা। আর এখানে
মোটামুটি রাত 10টা থেকে 10:30 অবধি খাবার পাওয়া যায়। রাতের খাবার সেরে আমরা সবাই হোটেলে ফিরে এসেছি। সারাদিন গ্যাংটকের সাইট সিইং এবং এমজি মার্কে প্রচুর ঘোরাঘুরি করার কারণে সবাই প্রচণ্ড টায়ার্ড। তাই আজ আর নয়, দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্বে আমরা ঘুরে বেড়াবো নর্থ সিকিমের বিভিন্ন অংশ। গ্যাংটক থেকে লাচুং যাওয়া, নর্থ সিকিমের প্যাকেজ সিস্টেম, লাচুংয়ের পারমিশন নেওয়া, সেখানে প্রবল ঠান্ডায় রাত্রি যাপন, ইয়াংথাম ভ্যালি এবং জিরো পয়েন্টে ঘোরাঘুরির বিস্তারিত বর্ণনা থাকবে। সো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। যারা আমার চ্যানেলে নতুন তারা পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন এবং ভ্রমণ ভিডিওগুলো কেমন লাগে তা কমেন্টে জানাতে পারেন। দেখা হবে সিকিম দার্জিলিং সিরিজের পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।